ঘটনাটা শুরু হয় 2020-এর এপ্রিলের 23 তারিখ গাজীপুরে জায়না বাজার এলাকায়। এটা শেরপুর উপজেলার মধ্যে পড়তেছে। তো আরিফ, সে তার ভাই দেশে না থাকায় তার ভাবির বাজারটা করে দিত আর কি। তো ভাবির রিকোয়েস্টে ওই দিনও সে বাজার করে নিয়ে আসে। নিয়ে আসার পর তার ভাবিকে ডাকে, কিন্তু ভাবির কোনো সাড়া শব্দ পায় না। তো প্রথমে কিছুক্ষণ ডেকে যখন সে সাড়া শব্দ না পায়, তখন সেভাবে হয়তো কোনো কাজে ব্যস্ত, শুনতে পাচ্ছে না। তো একটু ওয়েট করে। অনেকক্ষণ ওয়েট করার পর দেখে যে তার ভাবি এখনো কোনো রেসপন্স করছে না। তখন তার মনে হয় কি ব্যাপার, কি হইল। আর বাসায় কোনো ছেলে মানুষ নাই। তার ভাবির দেখাশোনা এবং তার নিজের পরিবার দেখাশোনার দায়িত্ব কিন্তু আরিফের। এই জন্য সে করে কি, তাদের বাসার ওইখানে উপরে যে ভেন্টিলেটরগুলো আছে না, তো ওইখানে ওই জালি কাটা না, ওইটা ভালোই খোলা আর কি ভেন্টিলেটর। তো সে ওইখানে উপরে উঠার পরে সে ঘরের ভিতরে উকি দেয়। আর উকি দেওয়ার পর সে যা দেখতে পায়, ফ্রম দেয়ার দ্য স্টোরি স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিশাত ফ্রম দি জিনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাঝরাতের গল্পের নতুন এপিসোডে। If you are my new subscriber, welcome guys. This is the right channel for you. If you like this kind of story, like murder story, true crime story, this is the right channel. And also, যদি তুমি ভূতের স্টোরি পছন্দ করে থাকো, we have a different segment for these horror stories. So, welcome. And to my old subscriber, hi guys. I hope সবাই ভালো আছো, and I hope সবাই আমাদের নতুন অ্যাচিভমেন্ট দেখে অনেক খুশি হয়েছে, because we are now 28K family. So, yes. So let's start our today's story. আরিফ কোনোভাবে ঘরের ভেতরে ঢোকে এবং ঘরের ভেতরে ঢুকে দেখে পুরো বাসা পুরা তছনছ হয়ে আছে অ্যান্ড সব জায়গায় ব্লাডে ভরে আছে। আর একটু ভেতরে যেই সে দেখে তার ভাবি তার 3 বাচ্চার গলা কাটা লাশ পড়ে আছে। আরিফের মাথা কাজ করছিল না প্রথমে, অ্যান্ড দেন সে নিজেকে কোনোভাবে সামাল দেয় আর সাথে সাথে সে পুলিশকে জানায়। পুলিশ সাথে সাথে তদন্তে চলে আসে, কারণ এই ধরনের এত বিভৎস ঘটনা ওই এলাকায় আগে হয় নাই। পুলিশের প্রথম কাজই হচ্ছে যে মারা গিয়েছেন তার নাম ফাতেমা বেগম, তো তার হাজব্যান্ডকে জানাতে হবে। তার হাজব্যান্ডের নাম কাজল। তিনি বাহিরে থাকে, মানে মালয়েশিয়ায় থাকে কাজের জন্যই। ফাতেমা বেগম এবং কাজল দুজনের দেখাও হয়েছিল আসলে মালয়েশিয়ায়। অনেক সোর্সে আমি দেখেছি যে ফাতেমা বেগম নাকি বাংলাদেশের সিটিজেনই না, আবার অনেক জায়গায় এটার কোনো ওরকম প্রমাণ নাই। অ্যান্ড দেন এগেন ছবি দেখলেও আমার কাছে মনে হয় নাই যে উনি বাঙালি ছিলেন না, কারণ আমার কাছে মনে হয়েছে উনি একদম বাঙালি একজন মানুষ। তো এই ডিটেলসে না যায়, যেহেতু অনেক তর্ক আছে। আর আমার যেহেতু গাজীপুর এলাকার কারোর সাথে কথা হয় নাই, এই জন্য আমি আসলে বলতে পারছি না। জাস্ট নিউজ পেপার্স, বিভিন্ন আর্টিকেলস দেখে আমার স্টোরিটা সাজানো হয়েছে। কাজল এবং ফাতেমা বেগমের পরিচয় হয় মালয়েশিয়ায়। তারা দুজনে ওখানে কাজের পারপাজেই ছিল। তাদের বেশ কিছু দিনের সম্পর্ক, এবং সম্পর্কের পরে তারা বিয়ে করে ফেলে। বিয়ে করার পরে তাদের বাচ্চা হয় এবং তার ডিসিশন নেয় যে তাদের বাচ্চাদেরকে আর কি তারা এই ফরেন কালচারে বড় করতে চায় না, তারা দেশে চলে যেতে চায় এবং দেশে যেয়ে তারা বাচ্চাদেরকে ওই কালচারেই বড় করতে চায়। তারা যেই ডিসিশন নিল যে সবাই মিলে তারা দেশে শিফট করবে, তারা দেশে শিফট হয়ে গেল। আর তখন কাজলের ভাই হচ্ছে আরিফ, দুজনই একটা জায়গায় বাড়ি করে। কাজলের কাছে যেহেতু টাকা পয়সা ছিল, সেহেতু সে হলো ইটের ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে, আর আরিফ নর্মাল একটা বাড়ি করে আর কি। ভালোই চলছিল, তাদের সংসার ভালো চলছিল। কাজল ফাতেমা তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে দেশে ভালোই চলছিল। একটা সার্টেন টাইমের পরে তার মনে হয়েছে যে বাচ্চারা তো বড় হবে, পড়াশোনার খরচ বাড়বে, যার জন্য কাজল আবার ডিসিশন নেয় যে সে আবার চলে যাবে বাহিরে, অ্যান্ড ওখান থেকে ফ্যামিলিকে সাপোর্ট করবে। আর ফাতেমা এখানে থেকেই তার বাচ্চাদেরকে লালন পালন করবে, এবং দুজনের ডিসিশনেই কাজল আবার বাহিরে চলে যায়। কাজলের 2 মেয়ে এবং 1 ছেলে ছিল। বড় মেয়ের নাম ছিল নূরা, তার বয়স ছিল 16 বছর আমার যতদূর মনে পড়ছে। আর যে মেজো মেয়েটা ছিল তার নাম হলো হাইরুন, তার বয়স ছিল 11 বছর। আর তার যে ছোট বাচ্চা হাদিল, সে স্পেশাল চাইল্ড ছিল, কথা বলতে পারতো না, ছোট বাচ্চা 7 বছর বয়স। ফাতেমা বেগমের ভালোই সুনাম ছিল, সে এলাকায় সবাইকেই হেল্প করতো, যেহেতু সে সচ্ছল ছিল। হাজব্যান্ড বিদেশে ছিল, অলসো তারাও বেশ কিছুদিন বিদেশে থেকে এসেছে, সো টাকা পয়সার ব্যাপারে তারা সচ্ছল ছিল। আর এই ক্ষেত্রেই দেখা গেছে যে ফাতেমা বেগম এলাকায় এই সচ্ছল পরিবার হিসাবেই পরিচিত, এবং সে ভালোই মানুষকে সাহায্য করতো, যখন যার হেল্প লাগতো সে সাহায্য করতো।
খুব সিম্পল উদাহরণ তার আরিফ দিয়েছিল যে সে যে রিক্সাওয়ালাকে 10 টাকা দেওয়ার কথা তাকে 20 টাকাও মাঝে মাঝে দিয়ে দিত, জাস্ট আউট অফ লাইক ভালো লাগছে দিয়ে দিছে, টাকা আছে, এই ধরনের একটা অবস্থা। তো সবাই এত অবাক হয় যে ওনার সাথে তো কারো খারাপ সম্পর্ক ছিল না, তাহলে হঠাৎ কি হইল। কাজল যখন এত বড় একটা শকিং নিউজ শুনলো তখন অবশ্যই সে অনেকক্ষণই কিছু বলতে পারতেছিল না। পরে অনেকক্ষণ পরে সে পুলিশকে একটা নাম দেয় এবং সে বলে তার বড় মেয়েটা তাকে বেশ কিছুদিন আগে একবার কমপ্লেন করেছিল যে এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে। কিন্তু প্যারেন্টস আসলে এই ব্যাপারটা কতটা গুরুত্ব সহকারে নেয় নাই, তারা বলছে যে তুমি তোমার মতো চলো, ও ঠিক হয়ে যাবে। ছেলেটার নাম ছিল পারভেজ, বয়স ছিল 17 বছর। যখন পুলিশকে এই ব্যাপারটা জানানো হয় তখন আরিফের আরেকটা কথা মনে আসে, আর এই কথাটা হচ্ছে পারভেজ 1.5 মাস আগে একবার ফাতেমার বাসায় চুরি করতে আসছিল, কারণ ফাতেমা তাকে তাদের খাটের নিচে লুকায় থাকতে দেখছিল রাতের বেলা। অ্যান্ড দেন ফাতেমা পারভেজকে বের করে অ্যান্ড চিল্লাচিল্লি করে, আরিফ চলে আসে, দেন সবাই ওকে জিজ্ঞেস করে তুমি কেন আসছো এখানে, এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড দেন তখন বলে যে আসলে ওখানে তার বড় মেয়ে তার যে মোবাইল ফোনটা আছে স্মার্টফোন সেটা চুরি করতে আসছিল, এই কথা বলে সে চুরির উদ্দেশ্যে আসছিল, এটা আর কি মেন কথা বলে। অ্যান্ড তারপরে এলাকায় সালিশ বসে এবং অনেক কিছু বিচার বিবেচনা করে যে তার বয়স ছোট, 17 বছর, এখন তার লাইফটা নষ্ট করে দেওয়ার মানে কি, এইসব কথা চিন্তা করে তাকে আর পুলিশের কাছে দেওয়া হয় না, তাকে ওইভাবেই আর কি একটা সমাধান করে ছেড়ে দেওয়া হয়। তখন পুলিশের মনে হয় যে এখানে একটু ঝামেলা আছে। তারা আশেপাশে জিজ্ঞাসাবাদ করা শুরু করে এবং তাদের রেকর্ডও চেক করা শুরু করে এবং তাদের রেকর্ড অনুযায়ী পারভেজ 8 মাস না 9 মাস যেন জেলও খেটেছিল। আর এরই মাঝে আরেকটা নিউজও বের হয়ে আসে, সেটা হচ্ছে এলাকারই একটা ছোট বাচ্চা নিয়ে একটা কাহিনী আছে, যার প্যারেন্টস এতদিন মুখ খোলে নাই, কিন্তু এখন যখন পুলিশ এলাকায় আসে এবং পারভেজকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এতদিন পরে সে তার এই ইনসিডেন্টটা নিয়ে কথা বলছিল। 7 বছরের একটা মেয়েকে রেপ করার একটা কাহিনী ছিল। কথায় মানে সবার লোকমুখের কথা যে পারভেজ একদিন ওই ছোট বাচ্চাটার সাথে তাকে খেলতে দেখা গেছে এবং সবাই অ্যাজিউম করে যে বাচ্চাটাকে ও রেপ করে, রেপ করার পর ওর মাথা থ্যাতলাই দিয়ে ওকে মেরে ফেলে। কিন্তু যেহেতু বাবা মা অনেক গরিব ছিল এজন্য তারা আসলে কোনো স্টেপ নিতে পারে নাই। আর পারভেজের বাবা ওই লোককে অনেক থ্রেট দিত যে তুই কিছু করলে তোর কিন্তু খবর আছে, কারণ তার আরও বাচ্চা কাচ্চা ছিল। এই জন্য সে বাকিদের কথা চিন্তা করে এই কেসটা নিয়ে আসলে আর সে লড়ে নাই। আর আরেকটা জিনিস হচ্ছে পারভেজের বয়স তখন অনেক কম ছিল, যার জন্য 18 বছর হয় নাই, তাহলে তো তাকে আসলে পানিশমেন্ট আর কি দিবে, তাকে ওরকম কিছুই দিতে পারে নাই। 8 থেকে 9 মাসের একটা জেল সে খাটে অ্যান্ড দেন সে বের হয়ে আসে। আর এই জন্য পারভেজের সাহস নাকি অনেক বেড়ে যায়, আর এরপর থেকে সে চুরি টুরি এসব ছেঁচড়া চুরি আর কি সে করতেই থাকে। তো পারভেজের এত সুনাম শুনে পুলিশ তো এখন পারভেজকে খুঁজতে যায়, খুঁজতে যেয়ে দেখে পারভেজ এলাকায় নাই। এখন তো পুলিশের কথা যে কনফার্ম এখানে পারভেজের কোনো না কোনো হাত আছেই। তারপর সে পারভেজকে বিভিন্ন পন্থায় আর কি পুলিশ তাকে গ্রেফতার করে এবং পারভেজও সবকিছু স্বীকার করে। আর স্বীকারোক্তিটা ছিল, সে বলে সে আসলে ওই বাসায় চুরি করতে গিয়েছিল এবং চুরি করতে যাওয়ার এক পর্যায়ে তার ওই 16 বছরের যে মেয়ে নূরা তার দিকে চোখ যায়, তাকে সে রেপ করে। কারণ পোস্টমর্টম রিপোর্ট আসে ফাতেমা বেগম, নূরা এবং হারুন এই 3জনকেই কয়েকবার রেপ করা হয়েছে মারার আগে। আর এই 16 বছরের পারভেজ বলে সে একাই নাকি সব কিছু করেছে, একাই এদের 3জনকে রেপ করেছে এবং একাই এই 3জনের গলা কেটে বডি রেখে চলে গেছে। এখন ক্রিমিনাল যখন বলে ফেলছে সে করছে, পুলিশ তো তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, রাইট? কেস ক্লোজ। কিন্তু এখানে আর একটা ফোর্স ছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। তাদের কাছে মনে হয়েছে যে এখানে কোনো একটা প্রবলেম চলছে, কারণ 16-17 বছরের একটা ছেলের একা এত কিছু করা পসিবল না। একাই
ফাতেমা বেগম সে তো গ্রোন আপ একটা মানুষ, তারপরে ওই বাসায় আরো দুজন ছিল, বড় মেয়েটার বয়স অনেক বেশি। এই একলা পারভেজ এই দুজনকেই কাবু করে ফেললো, দুজনকেই মার্ডার করে ফেললো, দুজনকেই রেপ করলো, মানে কোনোভাবেই তার মিলাইতে পারতেছিল না। বাসা তল্লাশি হয়, বাসায় কিছু পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখে, কি চুরি হয়েছে এগুলো দেখে। কিন্তু আরিফ তো তখনও আসলে নিজেকে সামলায় নিতে পারে নাই যে সে আসলে এটা দেখবে বাসায় কি চুরি হয়েছে, কারণ তার চোখের সামনে তার ভাইয়ের বউ, তার ভাইয়ের 3টা বাচ্চা একদম নাই। জাস্ট সকালেই তাদের, রাতেই তাদের কথা হইলো যে সে তার ভাবির জন্য বাজার করে নিয়ে আসবে, আর সকালেই তারা নাই। আর ওইদিকে কাজলতে তো সে তো বাহিরে ছিল, তার তো মানে এত কিছুর মধ্যে কি চুরি হয়েছে এটার গণনা করা আসলে পসিবল হচ্ছিল না। পুলিশের কাছে তো কেস ক্লোজ, পারভেজ এই কেসের ক্রিমিনাল, তাকে শাস্তি দিতে নিয়ে যাওয়া হয়, তাকে গ্রেফতার করা হয়, রিমান্ডে নিয়ে যাওয়া হয়। কিন্তু এদিকে র্যাব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেসটাকে জোড়া লাগানোর চেষ্টা করে, এবং তাদের ভাষ্য মতে কোনোভাবেই পারভেজের একলার দ্বারা এটা সম্ভবই না। ওই জায়গার যখন যখন ক্রাইম সিনের সব এভিডেন্সগুলো কালেক্ট করা হয় এবং বডিগুলো ইন্সপেকশনে নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় যে পারভেজ যেটা বলেছিল যে সে একা করেছে, সে রেপ করেছে, সে এই কাজ করেছে, এটা সত্যি, সে রেপ করেছিল। কিন্তু এখানে একের অধিক মানুষ জড়িত ছিল। এই 3জনকে একের অধিক মানুষ রেপ করেছে, অ্যান্ড এই বাসার ভিতরে একের অধিক মানুষের থাকার একটা অস্তিত্ব আছে। এরপরে শুরু হয়ে যায় পারভেজকে আরও প্রশ্ন করা। পুলিশ যখন পারভেজকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে কিভাবে কি করেছে, তখন পারভেজ বলে রাতের বেলা সে অলরেডি বাসায় ঢুকে গিয়েছিল এবং প্রথমেই সে নোরার ঘরের দিকে যাচ্ছিল নোরার মোবাইল সেটটা চুরি করার জন্য। কিন্তু শব্দ হওয়াতে নোরার অলরেডি ঘুম ভেঙে যায়, আর সে দরজা খুলেই পারভেজকে দেখে, আর সে চিল্লাতে শুরু করে। কিন্তু পারভেজের হাতে ছিল একটা ধারালো অস্ত্র, এবং ওই অস্ত্রটা দিয়েই, মানে দা টাইপের একটা জিনিস ছিল, যেটা দিয়ে সে নোরাকে এলোপাথারি কোপাতে থাকে। নোরাকে যখন কোপাতে থাকে তখন নোরা চিল্লাতে থাকে, তো ওই শব্দেই বাকি সবার ঘুম ভেঙে যায়। ওই ঘর থেকে নোরার মা এবং নোরার ছোট বোন চলে আসে, আর সে তখন নোরার মা এবং ছোট বোনকেও বারবার এলোপাথারি কোপাতে থাকে। এর ফলে এরা 3জনই আহত হয়ে যায়। যখন এই 3জন আহত হয়ে যায় তখন সে এই 3জনকে রেপ করে, আর তারপরে এই 3জনের গলা কেটে তাদেরকে মেরে ফেলে। আর এই 3জনকে মার্ডার করার পরে সে যায় ফাদিলের কাছে, এবং ফাদিলকেও সে সেমভাবে কুপায় এবং তারপর তার গলা কেটে মেরে ফেলে। এই সব কাহিনী পুলিশ বিশ্বাস করলেও র্যাব আসলে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এই জন্য তারা বিভিন্ন ধরনের তদন্তের কাজে আর কি জড়িত হয়ে পড়েছিল। এক তো পোস্টমর্টম রিপোর্ট ছিল, এলাকার সবার কথাবার্তা। র্যাবের এই তদন্তেই বের হয়ে আসে কাজিম নামের একজনের নাম। কাজিম হচ্ছে পারভেজের বাবা। কাজিম ওই এলাকার একজন নর্মাল রিক্সা চালক, কিন্তু রিক্সা চালকের পাশাপাশি তার একটা ভালো কুকীর্তি আছে। সে প্রচুর গাঞ্জা খায় এবং জুয়া খেলে সে তার যত টাকা পয়সা আছে সব উড়ায় দেয়। আর আরেকটা কথা হচ্ছে, এই কাজিমের রিক্সায় ম্যাক্সিমাম টাইমে ফাতেমা বেগম চলাফেরা করত। এছাড়াও আমি একটা কাহিনী বলেছিলাম না, 7 বছরের একটা মেয়েকে রেপ করে অ্যান্ড দেন 8 মাসের জন্য পারভেজ জেলে যায়। তখন ওই মেয়ের বাবাকে কিন্তু এই কাজিমই বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়ে ওই কেসটাকে নামায় ফেলে। পুলিশের কাছে যখন কাজিমের এই সব তথ্য বের হয়ে আসে, অ্যান্ড অলসো আরেকটা জিনিসও বের হয়ে আসে, সেটা হচ্ছে যখন পারভেজকে 1.5 মাস আগে ফাতেমা বেগম ধরেছিল তার বাসায় চুরি করার জন্য, তখন এই কাজিমি এসে তার হাতে পায়ে ধরে, ফাতেমা বেগমের কাছে হাতে পায়ে ধরে কিন্তু এই ফুল জিনিসটাতে পুলিশকে ইনভলভ করে নাই। তো কাজিমের এত জায়গায় লিঙ্ক দেখে পুলিশের এখন মাথায় আসে কাজিমের পিছে লাগতে হবে। পুলিশ না, আসলে র্যাবের মাথায় আসে যে কাজিমকে এখন ফলো করতে হবে। কাজিমকে ফলো করতে করতেই র্যাবের কাছে বের হয়ে আসে ওই রাতে আসলে কি হয়েছিল। কাজিমকে ফলো করতে করতে তারা আরো 5 জনের সন্ধান পায়, এবং এই 5 জনও ওই এলাকারই নর্মাল রিক্সা চালক, কেউ হয়তো কাঠমিস্ত্রি, মানে দিন মজুর টাইপের লোকজন। আর এই 5 জনের যখন সন্ধান পায় তখন আস্তে আস্তে এই কেসটা সাম আপ হতে শুরু করে। ঘটনাটা হয়েছিল আসলে 22 তারিখ রাত 12টার সময়।
পারভেজ আসলে ওই ঘরে ঢুকেছিল, কিন্তু পারভেজের সাথে ছিল আরও এই 5 জন। আর এই কাহিনীটার সূত্রপাত ঘটে আসলে আরও অনেক আগে থেকে। যখন থেকে কাজিম ফাতেমা বেগমকে রেগুলার যাতায়াতের জন্য তার রিকশায় উঠাইতো। আমাদের একটা ভালো বাজে অভ্যাস আছে। অভ্যাসটা হচ্ছে আমরা যখনই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি তখন পার্সোনাল এমন কিছু ইনফরমেশনস বলি যেগুলো আসলে আমাদের বলার কোনো প্রয়োজন নাই, কারণ কে কখন আমাদেরকে টার্গেট করতেছে আমরা তো জানি না। আর ফাতেমা বেগমের তো একটা রেপুটেশন ছিলই যে সে বিদেশে অনেক দিন ছিল, তার অনেক টাকা পয়সা আছে, কাজিমকে ভালোই টাকা দিত রিক্সা চালক হিসাবে। তো এইসব দেখে কাজিমের মনে হইতো ফাতেমা বেগমের মনে হয় অনেক টাকা। আর ফাতেমা বেগমের যে ভুলটা এখানে ছিল সেটা হচ্ছে সে একদিন বাসায় যাচ্ছিল, যাওয়ার পথে তার হাজবেন্ড কাজলের সাথে কথা বলছিল। আর কথা বলার এক পর্যায়ে ফাতেমা বেগম তার হাজবেন্ডকে বলছিল যে আমি 20 লাখ টাকা হুন্ডি করতে পারি। তখনই কাজিমের মাথায় আসে 20 লাখ টাকা, তার মানে তার কাছে আছে, এই 20 লাখ টাকা আমার হলেই তো হয়, আমার আর কিছু করা লাগবে না, জুয়া খেলার জন্য একদম পারফেক্ট। তখন থেকে কিন্তু এইসব প্ল্যানিং শুরু হয়। আর এই ফুল ঘটনাটা তখনই বের হয় যখন কিনা র্যাব এই 5 জনকে একত্র করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে এই 5 জন তাদের স্বীকারোক্তি দিয়ে দেয়। আর কাহিনীটা ছিল ঠিক এরকম। কাজিম এতদিন ধরে প্ল্যান করে এই 20 লাখ টাকা তাকে ওই বাসা থেকে যে কোনোভাবে হলেও নিয়ে আসতে হবে। সে সাথে তার জুয়ারি সব ফ্রেন্ডসদেরকে এক করে এবং সবাইকে বলে ফাতেমা বেগমের ঘরে 20 লাখ টাকা আছে, এখন আমাদের ওই বাসায় ঢুকতে হবে, রাতের আধারে ওই বাসায় যেয়ে আমাদের ডাকাতি করতে হবে, এমনভাবে করতে হবে যাতে আশেপাশের কেউ শব্দ না শুনে। এখন বাসায় কিভাবে ঢুকবে? তারা বেশ কিছুদিন ধরে বাসাটাকে দেখতে থাকে। আর তখন তাদের চোখে পড়ে একটা ভেন্টিলেটর, যেটা দিয়ে কিনা আরিফ ঢুকেছিল বাসায়, যে এই ভেন্টিলেটর দিয়ে চিকন যে কোনো একটা মানুষকে ঢুকানো যাবে। আর তখনই কাজিমের মাথায় আসে পারভেজের কথা, সাথে তাদের মাথায় আরেকটা জিনিস আসে, পারভেজের বয়স কম, যদি ধরাও খেয়ে যায়, পারভেজ যদি সব স্বীকার করে নেয়, কতদিন? 8 থেকে 9 মাসই তো জেল হবে, এর থেকে বেশি তো হবে না, কারণ সে তো 18 বছরের না। এই জন্য তারা পারভেজকে ওই জিনিসটা শিখায় দেয় যে তুমি যদি ধরা পড়ো তাহলে তুমি নিজে স্বীকার করে নিবা যেগুলো সব তুমি করছো। আর এই জন্যই পারভেজ সবকিছু স্বীকার করে নেয়। পারভেজকে তারা 22 তারিখে 12টার সময় ওই ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকায়। আর মিন টাইম আর একজন বাথরুমের পাইপ বেয়ে ছাদে উঠে যায়। এই 2 জনের সহযোগিতায় বাকি 4 জন, মানে মেন গেট খুলে দেন, বাকি 4 জন ঢুকে যায়। কোনো শব্দ ছাড়াই তো সবাই ঢুকে গেল। পাশে আরিফদের বাসা, ওইখানেও কোনো শব্দ যায় নাই। সবার প্রথমে তারা ঢুকে যায় ফাতেমা বেগমের ঘরে। ফাতেমা বেগম যখন টের পায় ততক্ষণে সে চোখ খুলেই দেখে তার সামনে এরকম 4টা ছেলে মানুষ রুমাল পেঁচানো, আর 2 জন তার গলায় ছুরি ধরে আছে। দেন তাকে বলছে তোমার বাসায় যে 20 লাখ টাকা আছে ওটা বের করে দাও। বারবার ফাতেমা বেগম তাদেরকে বলছে 20 লাখ টাকা আমার ঘরে নাই, আমার ঘরে মাত্র 30,000 টাকা আছে। তখন কাজিমের মাথায় হাত, মানে মানে ও তো লিটারালি 20 লাখ টাকার লোভেই এতদিন ধরে এত কিছু প্ল্যান করতেছে। তখন সে বারবার বলতে থাকে যে তুই মিথ্যা কথা বলিস না, 20 লাখ টাকা বের কর, 20 লাখ টাকা বের কর। আর বারবার ফাতেমা বেগম বলতে থাকে আমার ঘরে 20 লাখ টাকা নাই, 20 লাখ টাকা থাকলে আমি ঘরে রাখবো কেন? এই কথার ফাঁকে ফাঁকেই ফাতেমা বেগম তার বাসার যেখানে 30,000 টাকা আছে ওইটা বের করে কাজিমের হাতে দেয় যে দেখো আমার কাছে এই কয়টা টাকা আছে, এর থেকে বেশি টাকা নাই। আর এই সময় ধস্তাধস্তি করতে করতে কাজিমের মুখ থেকে রুমালটা খুলে যায়। আর সাথে সাথে ফাতেমা বেগম তাকে চিনে ফেলে, কারণ তার রিকশায় ফাতেমা বেগম রেগুলার যাওয়া আসা করে। ফাতেমা বেগম কষ্টে, ভয়ে, সব ইমোশনস একসাথে হয়ে কাজিমকে লিটারালি বলতে থাকে যে বিশ্বাসঘাতক, তোকে আমি এত বিশ্বাস করছি, তোকে আমি এত হেল্প করছি, তুই এগুলা করতেছিস। আর ততক্ষণে পাশের ঘর থেকে তার 2 মেয়ে আর এক ছেলেকে নিয়ে আসে, ছুরিটা দেখায়। কাজিমের মাথায় তখন আসে 30,000 টাকা আছে, 20 লাখ টাকা নাই, কিন্তু ফাতেমা বেগম তো আছে। আর আরেকটা জিনিসও তার মাথায় ঘুরপাক করতে থাকে যে ফাতেমা বেগম আমাকে চিনে ফেলছে, এখন তাকে আমার রাখা যাবে না। আর যেহেতু তাকে রাখাই যাবে না, তাহলে তাকে ভোগ করা যাক। আর এই ডিসিশন থেকেই
সে ফাতেমা বেগমকে ছুরি দেখিয়েই আর এক রুমে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। যখন কিনা বাবা এই কাজ করছে তখন ওই পাশে পারভেজের চোখ পড়ে নুরার উপর, আর নুরাকে তো সে আগেই ডিস্টার্ব করতো। সে নুরাকেও আরেক রুমে নিয়ে যায়, সে তার কাজ করতে থাকে। আর এদিকে বাকি যে চারজন, তাদের চোখ পড়ে ওই 11 বছরের বাচ্চাটার উপর। এই মানুষগুলা ওই বাচ্চাটাকেও ছাড়ে না। এভাবে টার্ন বাই টার্ন এই লোকগুলো এই তিনজনকে রেপ করতে থাকে। প্রায় 1-2 ঘন্টার মতো এসব চলতে থাকে এবং তারপর যখন তাদের মন ভরে যায়, কারণ তারা তো অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে যে এদেরকে আসলে আর বাঁচিয়ে রাখা পসিবল না, যেহেতু ফাতেমা বেগম আমাদেরকে চিনে ফেলছে, তখন তারা তাদেরকে কুপিয়ে এবং তাদের গলা কেটে তাদের মার্ডার করে। আর সবার লাস্টে আসে ফাদিলের কাছে। র্যাবের যেই প্রধান ছিলেন এই কেসটার, সে বলে যে এই 5 জনের স্বীকারোক্তি অনুযায়ী ফাদিলকে যখন তারা মারতে যাচ্ছিল, ফাদিল বাক প্রতিবন্ধী, তো সে বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিল যে আমাকে মেরো না, কারণ সে তো কথা বলতে পারে না, সে গুঙাচ্ছিল, বোঝানোর চেষ্টা করছিল। এরাও নাকি কিছুক্ষণ একটু স্টপ ছিল যে এরা আসলে কি করবে, কিন্তু ফাইনালি তারা ডিসিশন নেয় যে না, কাউকেই বাঁচিয়ে রাখানো যাবে না। তারপর তারা ফাদিলকেও সেমভাবে মার্ডার করে এবং মার্ডার করার পরে ওই বাসা থেকে টাকাসহ কিছু জিনিসপত্র নিয়ে তারা ওখান থেকে চলে আসে। চলে আসার পর যে যার যার জায়গায়, পারভেজ চলে যায় তার বাসায়, বাসায় যেয়ে তার বোনকে উঠায় বলে আমাকে ভাত দাও আর একটা ডিম ভেজে দাও, আমি খাবো। সে খানা দানা খায় এবং ওখান থেকে বের হয়ে যায়। একটা মানুষ এই ধরনের একটা সিন উইটনেস করার পরে বাসায় যেয়ে ভাত চায় আর কি, খাবার চায়। সবাই সবার ক্রাইমটাকে স্বীকার করে নেয়, 5 জনই স্বীকারোক্তি দেয় এবং পারভেজও স্বীকারোক্তি তো আগেই দেয়। পারভেজও তখন স্বীকার করে যে হ্যাঁ, এইভাবে এইভাবে তারা প্ল্যান করেছিল আর এই ইনসিডেন্টই আসলে হয়েছিল। অ্যান্ড এভাবেই র্যাব এত বড় একটা মার্ডারটাকে সলভ করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি যতদূর দেখেছি এই মার্ডারের লাস্ট শুনানিটা এখনো হয় নাই, লাস্ট কোর্ট হিয়ারিংটা এখনো হয় নাই, এদের পানিশমেন্ট এখনো হয় নাই আমি যতটুকু জানি। আপনি যদি গাজীপুরের হয়ে থাকেন অথবা আপনি যদি এই কেস সম্পর্কে জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। যদি আমি ভুল বলে থাকি যে এটার লাস্ট কোনো শুনানি এখনো হয় নাই, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভুল হতেই পারে, আমি অনেক খুঁজেছি বাট আমি পাই নাই। কিন্তু আমার আসলেই খারাপ লাগবে যদি কিনা আমি এটা শুনি যে এত বড় ক্রাইম করার পরেও ওই ছেলের বয়স কম থাকার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ প্রথমেই যখন তার বয়স কম থাকার জন্য তাকে 7 বছরের মেয়েটার রেপ কেসে কোনো শাস্তি দেওয়া হয় নাই, তখন থেকেই তার সাহস বেড়ে যায় এবং সে কিন্তু বেপরোয়াভাবে জীবনযাপন করত। চুরি, মেয়েদের ইফটিজিং কিছু বাদ ছিল না, অ্যান্ড লাস্ট তো রেপই। আইনের এই ফাঁকফুকরগুলো এই মানুষগুলো বুঝে গিয়েছিল, যার জন্য কাজিম তার নিজের ছেলেকেই বলেছিল যে তুমি কিন্তু ক্রাইমটা স্বীকার করে নিও। সো ইয়েস, দ্যাটস দ্য স্টোরি অফ গাজীপুর। এক রাতেই মানুষকে বিশ্বাস করার জন্য ফুল একটা ফ্যামিলি শেষ, মর্মান্তিকভাবে। এটার উপরে একটা মুভি আছে আই থিঙ্ক, নাম জানোয়ার। বাট আই ডোন্ট নো, পশু পাখিও হয়তো এত খারাপ হয় না, তো নামটা কেন জানোয়ার আমি জানি না, কিন্তু পশু পাখি নিজেদের জাতের সাথে এইসব করে না। আপনারা মুভিটা দেখতে পারেন, আমি দেখার সাহস করি নাই, কারণ আমি এই ফুল জিনিসটাকে পিকচারাইজ করার মতো সাহস পাই নাই। সো দ্যাটস দ্য স্টোরি অফ গাজীপুর। আই হোপ ইউ লাইক টু দ্য স্টোরি, অ্যান্ড ইফ ইউ আর ফ্রম গাজীপুর অবশ্যই আমাকে জানাবেন যদি আমার কোনো ইনফরমেশন দেওয়া মিস হয়ে থাকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন স্টোরি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।